চারিদিকে পাখির কিচিরমিচির মধুময় পরিবেশটা এক সুন্দর সুবাস কণ্ঠময় ভরে উঠেছে আশেপাশের চারিদিকের পরিবেশটা। অন্যদিকে শহরে শহরে গ্রামের গ্রামের এলাকাতে এলাকাতে চলছে ফজরের আজানের ধ্বনি। মানুষ আজানের ধ্বনি শুনে ছুটে চলেছে মসজিদের উদ্দেশ্যে। দেখতে দেখতে প্রায় সকাল হয়ে যায়। মানুষ নিজেদের জীবন পরিচালনা করার জন্য নিজেদের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শহরের বিখ্যাত নামকরা কলেজের গেট খোলা হয়েছে। ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে কলেজের মাঠে ক্যাম্পাসে আড্ডাখানায় আড্ডা জমাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে কলেজের গেট দিয়ে অনেক ছাত্রছাত্রী ভেতরে প্রবেশ করে। মাঠের মাঝখানে পড়ে আছে কোনো কিছু, তার উপরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সবার নজর সেদিকে যায়। দ্রুত ছাত্রছাত্রীরা সেই জায়গায় ভিড় জমায়। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা ছাত্রছাত্রীর সমাগমে ভরপুর হয়ে ওঠে। হই হই দেখে ভার্সিটির বাইরে থেকে লোকজন সহ শিক্ষক, প্রিন্সিপাল, পিয়ন, বিভিন্ন কর্মচারী সেখানে ভিড় জমায়। আসলে জিনিসটা আছে কি মাঠের ওপরে, কে এইভাবে ফেলে রেখে গেছে সেটা দেখার জন্য কলেজের পিয়ন সে জিনিসটার ওপর থেকে সাদা রঙের কাপড়টা সরিয়ে দিতেই সবাই ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। সবার ভিতরে এক ভয়ঙ্কর আতঙ্ক ঢুকে যায়। কেউ কেউ লজ্জায় চোখ মুখ বন্ধ করে নেয়। পিয়ন নিজের চোখে এই দৃশ্য দেখার সাথে সাথেই কাপড় দিয়ে ঢেকে দেয় সেই ভয়ঙ্কর দুটি লাশকে। লাশ দুটির এরকম বিশ্রী রূপ দেখে শরীরটা শিরশির করে ওঠে, লোমগুলো খাড়া হয়ে যায়। ছাত্রছাত্রীরা সব উপস্থিত থাকা সকলের ঘাম ঝরতে শুরু করেছে। ফুলের মতো দেখতে সুস্নিগ্ধ কয় দুটি নিথর দেহ পড়ে আছে মাঠের উপর। এই দৃশ্য দেখে কেউ কেউ ছবি তুলছে, আবার কেউ কেউ ভিডিও করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে শেয়ারের মাধ্যমে। মুহূর্তের মধ্যে এসে জায়গায় পুলিশ, র্যাব, ডিসি, এসপি, কমিশনার, ডিআইজি, গোয়েন্দা বিভাগের বিভিন্ন অফিসার সহ আন্তর্জাতিক রাষ্ট্রীয়ভাবে সকল আইনজীবীদের আসতে বাধ্য হয় সেই ভার্সিটির মাঠে। কেননা কলেজটা একটা আন্তর্জাতিক কলেজ। এই ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে বাড়ছে কলেজের মাঠে আরও মানুষের সমাগম, বাড়ছে মানুষের মধ্যে উত্তেজনা। আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে প্রায় অনেকগুলো ড্রোন, ক্যামেরা। সাংবাদিকগুলো খবর একের পর এক প্রচার করছে বিভিন্ন টিভি চ্যানেলে। লাশ দুটির দিকে কেউ চোখ তুলে তাকাতে পারছে না, কেননা একদিকে লজ্জা, আরেকদিকে ভয়। এতটাই নৃশংসভাবে হত্যা করা হয়েছে মেয়ে দুটোকে, যা বলতে ভয় পাচ্ছি এবং দেখাতে বা শোনাতে নিজেরই লজ্জা করছে। লাশ দুটোকে নিয়ে যাওয়ার জন্য লাশবিহীন গাড়ি নিয়ে আসা হয়েছে। তদন্ত করার জন্য বিভিন্ন ফরেন্সিক ডক্টর এসেছে। যে মেয়েগুলো লাশ পাওয়া গেছে তারা ছিল ধনী পরিবারের প্রভাবশালী বাবার মেয়ে। লাশ দুটি নিয়ে যাওয়া হয়। এখনো ছাত্রছাত্রীদের মধ্যে চলছে টানা উত্তেজনা। মেয়েগুলোকে কিভাবে মারা হয়েছে তাহলে চলুন শুনে আসি। মাথা থেকে পা পর্যন্ত রক্তে ভরা দুটি নিথর দেহ পড়ে আছে কলেজের মাঠের ওপর। মেয়েগুলোকে এত নৃশংসভাবে মারা হয়েছে যা কল্পনার বাইরে। কেউ খেতে বসলে বা কেউ এই ধরনের কাজ করতে গেলে বারবার মনে পড়ে এই দৃশ্যগুলো। নিজেরই বলতে শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। এতটাই ভয়ঙ্করভাবে নৃশংসভাবে হত্যা করেছে মেয়ে দুটোকে। মেয়ে দুটোর সারা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফালা ফালা করে দিয়েছে। মেয়ে দুটির লজ্জাস্থানের জায়গাগুলোতে অনেক বিশ্রীভাবে নষ্ট করে দিয়েছে। সারা বিশ্ব ছড়িয়ে পড়ে এই দৃশ্য। মেয়ে দুটির হাত কেটে তাদের আপত্তিকর স্থানে ঢুকিয়ে দেওয়া, যেমন লজ্জাস্থানে মুখের ভেতর ঢুকিয়ে সেই পুরুষদের আপত্তিকর স্থানগুলো। মেয়েগুলো সারা শরীর অনেক নাপাকি ও জিনিস দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কেটে দেয়, অনেক টর্চার করেছে। মুখের ভেতর থাকা দাঁতগুলোকে ভেঙে ফেলেছে। মেয়ে দুটি চোখের ভেতর বড় দুইটা রড ঢুকিয়ে এফুর ওপর করে দিয়েছে। সাংবাদিক একের পর এক খবর প্রচার করছে বিভিন্ন টিভি চ্যানেলে। লাশ দুটোকে গাড়িতে ওঠানোর জন্য নার্সগুলো এসেছে। হঠাৎ করে কলেজের ভেতর দিয়ে গেট পেরিয়ে মাঠে প্রবেশ করে কেউ একজন। মাঠের মধ্যে পা রাখতেই তার চোখ যায় সেদিকে। মাঠে পা ফেলার মতো জায়গা নেই, কেননা পুরো জায়গাটা ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে, পুরুষ মহিলা দিয়ে ভরপুর হয়ে উঠেছে। ভাবা যায় না যে বাংলাদেশে আদৌ এত জনগণ আছে। যেখানে ঝামেলা সেখানেই বাঙালি, আর যেখানে লাভ সেখানেই পুরো 18 কোটি বাঙালি। অজানা ছেলেটি ভিড় ঠেলে এক পা দুই পা করে সামনে এগিয়ে আসতে থাকে। মানুষগুলোর ভিড় ঠেলে সামনে আসতেই তার চোখ আটকে যায় পড়ে থাকা দুটো নিথর লাশের এদিকে। শেষবারের মতো অনেকের অনুরোধে মেয়ে দুটির শেষ চেহারা দেখানো হয়। ছেলেটি দেখে তো অবাক। মেয়ে দুটির বুকের নরম মাংসগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে সেই জানোয়ারটি। স্পষ্ট দেখা যাচ্ছে দাঁতের চিহ্ন। বুক থেকে নাভি পর্যন্ত কতবার যে ছুরির আঘাত করেছে তা শুনে তা গুণে শেষ করা যাবে না। এতগুলো ক্ষত সৃষ্টি হয়েছে যা বলার বাইরে। লাশ দুটি আবার দেখা যাচ্ছে। তাদের লজ্জাস্থানের জন্য জানোয়ারটির মুখে লালা এবং দাঁতের চিহ্ন লেগে আছে। লাশ দুইটির এক কান দিয়ে অন্য কান দিয়ে বের করেছে একটা চিকন ধারালো তার।
দেখেই বোঝা যাচ্ছে কানের ভিতর দিয়ে ঢোকানো তারটা এদিক ওদিক করে বরাবর টানা হিচড়া করা হয়েছে, যার কারণে এখনো কানের মধ্যে রক্ত জমাট বেঁধে আছে। ছেলেটি এটা দেখে নিজের অজান্তেই সবার অগোচরে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তোলে। তার এই হাসির মানে অজানা, আর অজানা কোনো কাহিনী। লাশ দুটিকে গাড়িতে তুলে নেওয়া হয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার উদ্দেশ্যে। লাশ দুটি নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। আবার গাড়ি দুটি সাথে যায় পুলিশ, আরও অন্যান্য ডিসি, সিপি, আরও কিছু গাড়ি। সরকারি কলেজে থাকায় অনেকজনকেই আসতে হয়েছে ঘটনাস্থলে। কে বলেছে, কারা করেছে, কেনই বা করেছে, সবটা তদন্ত করার জন্য সকল রকম গোয়েন্দা অফিসারকে তদন্ত করার নির্দেশ জানান দিয়েছে আইন কমিশনার। ধীরে ধীরে মানুষের ভিড় কমতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো মাঠ খালি হয়ে যায়, শুধু ছাত্রছাত্রীরা আছে। ভার্সিটি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটার কারণে আজকে কোনো ক্লাস হবে না বলে ভার্সিটিতে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়। সবাই শুধু এটা নিয়ে আলোচনা করছে কলেজের ভেতরে বিভিন্ন জায়গায় বসে। এদিকে আবার লাশটিকে তদন্ত করার জন্য ফরেন্সিক ল্যাবরেটরিতে নানাভাবে পরীক্ষা করা হচ্ছে। সবার মধ্যে হইচই ছড়িয়ে গেছে। ছেলেটি গাছের এক কোণে বসে চারিদিকে কি যে দেখছে। ছেলেটি দেখতে যে মালয়েশিয়ার মানুষের মতো, পুরো কুসকুসে কালো। ছেলেটির উচ্চতা আর বডি ফিটনেসের দিক থেকে ভালো হলেও দেখতে ভীষণ কালো। অন্য কেউ দেখলে হয়তো ভয়ে সে জায়গা ত্যাগ করবে, চলে যাবে। পুরো কলেজের মধ্যে সে একাই কলেজের মধ্যে, তার বন্ধু নেই, কারোর সাথে কথাবার্তা নেই, কারণ সে দেখতে কালো বলে কেউ তার সাথে কথা বলে না, মিশে না, বন্ধুত্ব করে না। অন্যদিকে ল্যাবরেটরিতে প্রবেশ করছে সিনিয়র ইন্সপেক্টর রুনা। রুনা প্রবেশ করতেই সবাই তাকে স্যালুট করে। তারপর ওনার সব কিছু জানতে চাইলে ডক্টর বলে ওঠে, দেখুন ম্যাম, বলতে লজ্জা করলেও বলতে হবে, কেননা দুটি মেয়েকে নৃশংসভাবে ওই হত্যা করার আগ মুহূর্তে মেয়ে দুটির হাত কেটে তাদের যৌনাঙ্গের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় চোখগুলোতে। সারা শরীরে অনেক নৃশংসভাবে আঘাত করা হয়, আর মেয়ে দুটির বুকের নরম মাংস মনে হয় সে চিবিয়ে খেয়েছে। কি বলছেনটা কি? এতটা ভয়ঙ্কর? এ তো শুধু একটা জানোয়ারের দ্বারাই সম্ভব। কোনো মানুষ বা সিরিয়াল কিলারের পক্ষে তো এরকম সম্ভব নয়। অবশ্যই সম্ভব, যদি সে সাইকো হয়ে থাকে, অর্থাৎ মানসিকভাবে সে যদি সমান হয়ে থাকে। যেমন কিভাবে সম্ভব এটা? একটা ছেলে অথবা মেয়ে কি করে আরেকজনের তাজা কাঁচা গোস্ত রক্ত খেয়ে ফেলতে পারে, সাথে বুকের নরম মাংস? হয়তো ছেলেটা মানসিকভাবে অসুস্থ। মেয়েগুলোকে যেভাবে হত্যা করা হয়েছে দেখে মনে হচ্ছে এগুলোর প্রতি অনেক রাগ এবং ঘৃণা ছিল, না হলে এভাবে কেউ কাউকে মারতে পারে? মনে হয় অনেক রাগ আর ক্ষোভ মেয়ে দুটিকে যন্ত্রণার সাথে হত্যা করেছে। হয়তো এই মেয়ে দুটি কারোর সাথে এমন কিছু করেছিল যার কারণে সে তাদেরকে অনেকেই নৃশংসভাবে হত্যা করেছে। ওকে, ঠিক আছে ডক্টর, আপনি সব রিপোর্ট আমায় পাঠিয়ে দিবেন। আর কোনো নতুন তথ্য পেলে আমাকে জানাবেন। এই কেসটা আসলেই ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে। যত দ্রুত সম্ভব অপরাধীকে ধরতে হবে। এই বলে ইন্সপেক্টর রুনা সেখান থেকে চলে যায়। ভার্সিটিতে বসে ভাবনায় ডুব দিয়েছে কোনো এক অজানা ছেলে। আর কিছুক্ষণের মধ্যেই সেই ক্যাম্পাসে কয়েকজন মেয়ে আসে, সাথে কয়েকজন ছেলে। তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে স্মার্ট, সুন্দর। তাদের মধ্যে থেকে কোনো এক মেয়ে প্রতি আসক্ত হয়ে যায় সেই মায়াবী খুনিটি। সেদিক থেকে তার নজর পড়তে চোখ ফেরাতে পারে না। হঠাৎ করে মেয়ে দুটি চোখ যায় সেদিকে। মেয়ে দুটি বলে ওঠে, কিরে কাল্লার বাচ্চা, আমাদের দিকে কি দেখছিস? মনে হচ্ছে তুই আমাদের এখনই গিলে খাবি, নাকি আমাদের সাথে আবার প্রেম করবি? মেয়েগুলোর এরকম কথা শুনে ভীষণ রকম লজ্জা পায় ছেলেটি। আর সেখানে উপস্থিত থাকে সকলে তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, কেননা ছেলেরা দেখতে এতটাই কালো যা বলার বাইরে। ছেলেটি এসব কথা শুনে নিজের হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে নেয়, নিজের মাইন্ডটাকে আর চোখগুলোকে শান্ত করে সেখানেই বসে থাকে। মেয়েগুলো আবার বলে ওঠে, কিরে, যাবি নাকি আমার সাথে? যদি চাস তাহলে চল, আমাদের ফুচকা খাওয়াবি, রেস্টুরেন্টে নিয়ে যাবি। অনেক দিন ইচ্ছে তোর সাথে প্রেম করার জন্য। করবি প্রেম? আরে মায়া, এটা তুই কি বললি? ও করবে প্রেম? তুই তো জানিস না ও কার ছেলে। ও হলো জারজের ছেলে। ওর মা তো একটা পতিতা। ওকে তো রাস্তায় আমি মানুষ হতে দেখেছি, রাস্তার নোংরা খেয়ে। ও বড় হয়েছে। তাই নাকি? ওর মতো একটা ছেলে এই ভার্সিটিতে কি করে পড়তে পারে সেটাই তো বুঝতে পারছি না। তাছাড়া ও টাকা পয়সা পায় কোথায় থেকে? কিরে, অবৈধ ব্যবসা আছে নাকি তোর? ছেলেটি এই কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে তাদের উদ্দেশ্যে বলে ওঠে, হুম, আমি জারজের সন্তান হলেও আমি কিন্তু মানুষ, আর মানুষ পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই।
ছেলেটির এই রকম কথা শুনে খানিকটা অপমান বোধ হয় ছেলে মেয়েগুলোর। তাদের মধ্যে একটি মেয়ে এসে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় ছেলেটির গালে। ছেলেটি কোনো কথা বলে না, মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সিনিয়র ইন্সপেক্টর রোনা বিভিন্ন শহরে লাগিয়ে দিয়েছেন তার পুলিশ ফোর্স বাহিনী। তারপর ছেলে মেয়েগুলো এক এক করে ভার্সিটি থেকে বের হয়ে যায়, কেননা ভার্সিটির ক্লাস হবে না। কেউ গল্প করছে, কেউ কেউ নিজেদের কাছে যাচ্ছে। ছেলেটি মাথা নিচু করে রাস্তার এক সাইড দিয়ে নিজের মতো করে হেঁটে চলেছে। তারপর খানিকটা পথ এগিয়ে গিয়েই কোনো এক গলির রাস্তা ধরে হারিয়ে যায় সে জায়গা থেকে। দেখতে দেখতে বিকাল নেমে এসেছে। পরিবেশটা থমকে আছে। মানুষ চায়ের দোকানে বসে সেই ভয়ঙ্কর ঘটনার খবরগুলো বারবার পড়ছে। ভয়ে মেয়েগুলোকে বাইরে বের করে না তেমন আর কেউ। দেখতে দেখতে আরও সন্ধ্যা নেমে এসেছে। ধীরে ধীরে চারিদিকে কালো আধারে ছেয়ে যেতে নিয়েছে। আকাশে আজকে ওঠেনি তারা, ওঠেনি চাঁদ। আমাবস্যার পূর্ণিমার রাতের কালো আধারে ছেয়ে গেছে পরিবেশটা। একটা বাড়ির রাস্তার পাশে অজানা কোনো এক ছেলে বারবার ঘুরঘুর করছে। দেখতে দেখতে 9টা বেজে যায়। এমন সময় ছেলেটি বাড়ির পাঁচিল উপেক্ষা করে বাড়ির ভেতরে যায়। রাত 10টা। খাটের সাথে হাত পা রশি দিয়ে বেঁধে রয়েছে কোনো এক অজানা ব্যক্তি মেয়েটিকে। বারবার ছোটার জন্য ছটফট করছে। বলতে লজ্জা করলেও আপনাদের খুনি জন্য বারবার বলতে হচ্ছে। ভয়ঙ্কর গল্প শুনতে গেলে এমন এমন কথা, এমন এমন সিচুয়েশনে পড়ে কথাগুলো বলতেই হবে। মেয়েটির মুখের ভেতরে কাপড় ঢুকিয়ে রাখা আছে। 2 পা পেছনে খাটের খুঁটির সাথে বেঁধে দেওয়া হয়েছে। সামনের 2 হাত সামনের খাটের খুঁটির সাথে বেঁধে দেওয়া হয়েছে। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর। গায়ের রং, বডি ফিগারও ঠিক সেই রকম। আগন্তুকটি সেখানে বসে কি যেন করছে। একের পর এক জিনিসগুলো টেবিলের উপর রাখছে। তাতে দেখা যাচ্ছে বন্দুক, মার্বেল, হাতুড়ি, পেরেক, ব্লেড, তেল, আঠা, অ্যাসিড আর নাম জানা অনেক কিছু। বলতে বলতে ক্লান্ত হয়ে যাব। এগুলো নাম বলতে গেলে যতগুলোই আগন্তুকটি তার ব্যাগে করে সাথে করে নিয়ে এসেছে সেই অজানা কোনো এক জায়গায় মেয়েটিকে হত্যা করতে। মেয়েটি ছোটার জন্য বারবার চেষ্টা করছে। ভয়ে মেয়েটির গলা শুকিয়ে আসছে। এতগুলো অস্ত্র যন্ত্রপাতি দেখে। মেয়েটির পরনে তেমন কোনো কিছুই নেই। ছোট্ট একটি প্যান্ট, ছোট্ট একটি পাতা টি শার্ট। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যায়। যেহেতু রাতের বেলায় সেক্ষেত্রে নাইট ড্রেস পরিয়েছিল আগন্তুকটি। মেয়েটিকে অর্ধ উলঙ্গ করে খাটের সাথে বেঁধে ফেলে। আগন্তুকটি মেয়েটার এরকম করুণ অবস্থা দেখে হেসে ওঠে, বলে, কি রে, আমাকে মারবি না? আমার গায়ে হাত দিবে না? আর হ্যাঁ, তোরা যে আমাকে জারজ বলিস তার কারণটা কি আমি জানতে পারি? কি রে, দে না রে, দে গালি দে। তোদের গালিটা শুনতে আমার খুব ভালো লাগে, জানিস তো। এখন তোর সাথে কি করব তুই ভাবতেও পারবি না। তোকে প্রথমে কি করব জানি? রেপ। তারপরে ব্লেড দিয়ে তোর শরীর থেকে চামড়াগুলোকে কাটবো। তার আগে তোর যৌনাঙ্গ কেটে নিব। হা হা হা। এই বলে ছেলেটি মেয়েটির পায়ের ও হাতের খানিকটা অংশ ব্লেড দিয়ে কেটে দেয়। মেয়েটি ব্যথায় চোখ থেকে পানি গড়াতে শুরু করে। ছেলেটি মেয়েটির মুখ থেকে কাপড়টা সরিয়ে দিয়ে তার গলার ওপর এক ধারালো ছুরি দিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে ওঠে, তোর কিছু বলার আছে? যদি থাকে তো বলতে পারিস, কারণ তোর মৃত্যুটা অনেক ভয়ঙ্কর হতে চলেছে। তুই হয়তো জানিস না, ওই মেয়ে দুটিকে আমি হত্যা করেছি, আর নিঃসঙ্গভাবে হত্যা করার পরে ভার্সিটিতে তাদের লাশটা ফেলে এসেছি। দেখেছিলি তো তাদের মৃত্যুটা কতটা ভয়ানক হয়েছিল? তার থেকেও তোর মৃত্যুটা অনেক ভয়ানক হবে। তুই আমাকে জারজ বলেছিস। জানোয়ার, তুই তাহলে মেয়েগুলো কিভাবে ধর্ষণ করার পর তাদের শরীরের নরম মাংসগুলো কেটে ফেলে দিয়ে ভক্ষণ করতি? লোকে ঠিকই বলে তুই একটা জারজের সন্তান। ছেলেটির এই কথা শোনার পর অন্যরকম একটা মুচকি হাসি দেয়। তারপর নিজের পরনে থাকা টি শার্ট প্যান্ট খুলে মেয়েটির ওপর শুয়ে পড়ে। প্রথমে মেয়েটির ঘাড়ে এক কামড় দেয়। সাথে সাথে মেয়েটি চিৎকার দেয়, কিন্তু তার চিৎকার বাইরে যায় না। বাড়ির ভেতরে বাড়ির মেয়েটাকে শেপ করে নৃশংসভাবে মেরে ফেলার চেষ্টা করছে আগন্তুকটি। ধীরে ধীরে মেয়েটিকে নিয়ে হারিয়ে যেতে থাকে আগন্তুকটি। এক অন্যরকম অনুভূতি রূপকথার গল্পের। নিজের চাহিদা পূরণের পর মেয়েটিকে নরম জায়গায়, নরম স্থানগুলোতে নিজের মুখ ও দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে। পুরো হিংস্র হয়ে উঠেছে, পুরো শরীরে নিজের কামড়ে দাগ দিতে থাকে। মেয়েটি ব্যথায় চিৎকার করছে, বুক ফেটে যায়, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। মেয়েটিকে পুরো হিংস্র জানোয়ারের মতো খুবলে খুবলে খাবার পর হাতে থাকা ব্লেডটা দিয়ে মেয়েটির পেটের অংশ কেটে দেয়। তারপর সেখান থেকে হাত ঝুঁকিয়ে দিয়ে বুকের ভেতর থেকে কলিজা বের করে নিয়ে আসে। মেয়েটি ছটপট করতে থাকে। যখন তার কলিজা বের করে নিয়ে আসছিল, মেয়েটি যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখানেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। মেয়েটি মরে গেছে, তবুও যেন আগন্তুকটির হিংস্রতা কমেনি।
মেয়েটির গলার ওপর ব্লেড দিয়ে চালিয়ে দেয়। গলা থেকে নিচে দিকে মেয়েটির চামড়াগুলো চিটতে নিয়ে আসে। বুক থেকে পা পর্যন্ত মেয়েটির শরীরের কোনো চামড়া নেই। মেয়েটি মারা গেছে। তারপর পুরো জায়গা চুন ঢেলে দেয়। সাথে সাথেই শরীরের মাংসগুলো কেমন যেন কালার ধারণ করে। ছেলেটি একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে আর বলতে থাকে, তোদের সাহস হয় কি করে আমাকে জারজের সন্তান বলিস? ছেলেটি নিজের মতো কথা বলছে আর একের পর এক ছুরি দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে টুকরো টুকরো করে ফেলছে। এটা আবার সম্পূর্ণ ভিডিও করে নেয়। ভিডিও করে পার্সেল করে থানার উদ্দেশ্যে। আগন্তুকটি মেয়েটির লাশটাকে নিয়ে বেরিয়ে পড়ে। লাশটাকে খোলামেলা রাস্তার উপরে রেখে চলে যায় উলঙ্গ অবস্থায়। মেয়েটির টুকরো হয়ে যাওয়া দেহ রাস্তার উপরেই পড়ে আছে। সকালে মানুষের চলাচল ও সমাগমে আবারও ভরপুর হয়ে ওঠে ওই জায়গা। অন্যদিকে ইন্সপেক্টর নিজের কেবিনে বসে আছে। রুনার কাছে লেডি পুলিশ বলে ওঠে, ম্যাম, আপনার জন্য কেউ একটা ভিডিও ফুটেজ রেখে গেছে। আমরা এখনো কেউ খুলে দেখিনি, আপনার জন্য রেখে দিয়েছি। ওকে, আমি দেখছি। তোমরা পুরো কেসটা তদন্ত করো এবং ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হও। ওকে ম্যাম, ঠিক আছে। জানি না বাবা, আজকাল মানুষ কি এমন তথ্য দেওয়ার জন্য যে এরকমভাবে পার্সেল করে, কেউ ভিডিও ফুটেজ পাঠায়। দেখা যাক কি আছে এই ভিডিও ফুটেজে। ইন্সপেক্টর রুনা এই বলে ভিডিওটা ওপেন করে ল্যাপটপে। প্রথমে কোনো কিছু বুঝতে না পারলে পরে সবটা নিজের চোখে দেখে ভয় পেয়ে যায়। শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করে, কারণ তিনি এখনও অবিবাহিত। তার সামনে এমন কিছু ভিডিও আছে যা সে ভাবতেও পারেনি। ভিডিওটি দেখে সে নিজের শরীরে হাত দিতে থাকে। ভয়ে গলা শুকিয়ে গেছে। সামনে থাকা পানির গ্লাসটা থেকে কয়েক সেকেন্ডেই এক ঢোকে পানি খেয়ে ফেলে আর নিজের অজান্তেই বলে ওঠে, এতটা কোনো ভয়ঙ্কর অজানা কোনো সাইকো কিলার খুনি, এ তো দেখি এর মস্তিষ্ক ঠিক নেই। মেয়েদের এইভাবে প্রকাশ্যে রেপ করার পরে হত্যা করে আজব দুনিয়ার আজব মানুষ। না না, যে করেই হোক ধরতে হবে, নয়তো ভার্সিটির কোনো মেয়েকেই ছাড়বে না। এই বলে পকেট থেকে ফোন বের করে ডায়াল করে কোনো এক নম্বরে। ফোনের ওপাশ থেকে বলে ওঠে, হ্যাঁ ম্যাম, বলুন। আমরা যা তথ্য পেয়েছিলাম সবটাই আপনাকে দিয়েছি। খুনি অনেক ভয়ঙ্কর। মেয়েদের প্রতি হয়তো তার একটু বেশিই ঘৃণা জন্মে আছে, যার কারণে একটুতেই মেয়েদের উপরে রেগে গিয়ে সে তাদেরকে নৃশংসভাবে হত্যা করে। শুধু যে প্রত্যেকটা ছেলে মেয়ে অথবা মহিলা ভার্সিটি হয়ে থাকে সেটা কিন্তু না, তারা যে কোনো জায়গায় হতে পারে। মহিলা থেকে শুরু করে মেয়ে পর্যন্ত এই ভয়ানক খুনি যাকে যেখানে পায় তাকে সেখানে সেভাবেই হত্যা করে। আসলে ম্যাম, যখন ওই খুনি তাদের খুন করতে যায় তখন তার মনে হয় অনেক ঘৃণা আর রাগ নিয়ে তাদেরকে হত্যা করে। হয়তো তারা তাদের মৃত্যুর আগেই ওই খুনিটাকে এমন কিছু বলেছিল বা তার সাথে করেছিল যার কারণে এরকম ভয়ানক মৃত্যু দেয় তাদেরকে। ওকে, আমি দেখছি, কোনো ব্যাপার নয়। এই বলে চলে যায় ইন্সপেক্টর রুনা। দেখতে অনেক সুন্দরী, মায়াবতী, গুণবতী, অসম্ভব সুন্দর, ফর্সা, লাবণ্যের এক হুড়পড়ি ভার্জিন কুমারী সুহাসিনী, সুকোসিনী, অসম্ভব সুন্দরী রমণীর রূপবতী পোশাকের ড্রেস পুলিশের পোশাকে যেন তাকে একদম ঝাক্কাস লাগে। ভাবতে ভাবতে চেয়ারে বসে পড়ে রুনা। তখনই ফোন আসে। ফোন পেয়ে দ্রুত আবার রওনা দেয় ঘটনাস্থানে। যাওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে তো অবাক, মেয়েটির ভিডিও সে পেয়েছিল সেই মেয়েটিকে ঠিক সেই রকম অবস্থায় রাস্তায় ফেলে রেখে গেছে সেই অজানা খুনি। এখন কি কি কারণে এতজন মানুষকে হত্যা করছে সে নিজেও জানে না। আর কি এমন রহস্য লুকিয়ে আছে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যুর খেলায় মেতে ওঠার কারণ? সবাই ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত, সাংবাদিক খবর প্রচার করতে ব্যস্ত। শহরের এক হাঙ্গামা সৃষ্টি হয়েছে, চারিদিকে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে বাইরে, অথচ কাউকে ঘোরাফেরা করা নিষেধ করেছে। পরপর একই নিয়মে এইভাবেই তিনটে মার্ডার হয়েছে এই শহরে। ভয় পেয়ে যায় সকলে। কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই টুকরো টুকরো হয়ে যাওয়া শরীরটাকে একত্রিত করে কাপড়ে ভরে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করে। তদন্ত করতে থাকে ইন্সপেক্টর। অন্যদিকে কলেজের সেই খ্যাত কালো কুচকুচে ছেলেটি রাস্তার পাশে ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে। যে যার মতো আসে, খায়, যায়। কেউ প্রশংসা করে, কেউ নোংরা বলে গালি দেয়, কেউ টাকা দেয়, কেউ ছাড়ি দিয়ে চলে যায়। এইভাবে চলছে তার জীবনযাত্রা। ছেলেটা দেখতে যতটা সাধারণ ততটাই ভয়ঙ্কর। এমন সময় তার ফুচকার দোকানের পাশ দিয়ে অনেক বড় বড় বেশ কয়েকটা কালো রঙের গাড়ি যেতে দেখে। গাড়িটার অনেক দাম। গাড়ির ভেতর থেকে নেমে আসে লোকটিকে দেখে খানিকটা সবাই অবাক হয়, কেননা এই যে এই শহরের এমপি
মাসুদ রানা। লোকটা ভালো নাকি খারাপ কেউ সঠিকভাবে বলতে পারবে না। এমপি সাহেব ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ায়। মানুষ যখন তাকে দেখে চারিদিক দিয়ে ঘিরে রাখতে শুরু করে। এমপি সাহেব ভাষণ দেওয়া শুরু করে। তার ভাষণ শুনছে অনেকে। ফুচকার দোকানের পাশে এক সুন্দরী রমণী বিবাহিতা মহিলা দাঁড়িয়েছিল, যা দেখতে অনেক সুন্দর। শাড়ি পরেছিল, তাই পেটের খানিকটা অংশ দেখা যাচ্ছে। সবাই এমপি সাহেবের কথা শুনতে ব্যস্ত। এমন সময় রবিন নামের ছেলেটি খেয়াল করে এমপি সাহেবের হাতটা সেই রমণী সুন্দরীর অপসরী মেয়েটার নাভির ভিতরে এবং পেটে স্লাইড করছে। রবিনকে দেখে মুচকি হাসি দেয়। মেয়েটি ভয়ে চিৎকার দিতে পারে না। এমন সময় এমপি সুযোগ বুঝে মেয়েটির হাতে একটা কার্ড ধরিয়ে দেয়। সেখানে কিছু সাইন করে চেক বই দেখে। বোঝা যাচ্ছে টাকাগুলো দেখে মেয়েটি খুশি হয়। মেয়েটি কোনো কথা বলে না। একদিক দিয়ে এমপি মেয়েটির পেটে স্লাইড করছে, অন্য দিক দিয়ে ভাষণ দিচ্ছে। তার কয়েকটা পিক তুলে নেয় এবং ভিডিও করে নেয় সেই রবিন নামের ছেলেটি। এমপি ওখানে বলে ওঠে, আমি এই শহরের এমপি হয়েছি আপনাদের দোয়া, আশীর্বাদে এবং সম্মান ও মর্যাদায়। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় যদি আপনাদের কোনো আর্থিক সহযোগিতা লাগে, আমার কাছে আপনারা নির্দ্বিধায় যাবেন। অফিসে মধ্যবয়স্ক মহিলা, যুবতী, যুবক, ছেলেমেয়েদের যাদেরই সাহায্য লাগবে আমার অফিসে চলে যাবে। বিনামূল্যে সার্ভিসিং সহ সাহায্য করব। এমপির এরকম ভাষণে মুগ্ধ হয়ে যায়। তার ভাষণে মনোমুগ্ধ হয়ে ওঠে অনেক মানুষ। অনেকে হাতে তালি দেয়। এমপি বলে ওঠে, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এরকম ভালো ভালো কাজ আরও অনেক বেশি করতে পারি। আপনাদের আমন্ত্রণ থাকলো আমার অফিসে আসার জন্য। এই বলে এমপি সেখান থেকে চলে যায়। ওই মহিলাটিও হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। রবিন বোঝা যায় রবিনকে কি করতে হবে। সবাই চলে যাবার পর সেখানে কয়েকটা পকেটে ছেলে আসে। তারপর রবিনকে বলে ওঠে, এই শালা, দ্রুত চাঁদা দে আর কয়েক প্লেট ফুচকা বানা আমাদের জন্য। আমরা এমপির লোক, জানিস তো কতটা ডেঞ্জারাস। এমপিকে যতটা ভালো মনে করো সবাই, সারা ততটা ভালো না। প্রতিদিন মেয়েদের নিয়ে ফুর্তি করে নিজের রুমে। তার বাড়িতে এক কাজের লোকের মুখে শুনেছিলাম লোকটি বৃদ্ধ ছিল। এক মেয়েকে তার বাড়িতে নিয়ে এসেছিল আশ্রয় দেবে বলে। তারপর মেয়েটিকে সারা রাত নিজের মতো করে ভোগ করতে। তারপর নাকি একদিন হঠাৎ করে মেয়েটির বাচ্চা হওয়ার সম্ভাবনা হয়। এমপি এটা জানতে পরে মহিলাকে মারার চেষ্টা করে। পরে ছেলেটি বেঁচে গেলেও মহিলাটাকে মেরে ফেলে এমপি। ছেলেটি মনে হয় একদিন আমাদের মতো হয়ে গেছে। ঠিক বলেছিস ভাই। এমপির একটা ভুল, একটা অন্যায় সারা জীবন ছেলেটিকে জারজ বলে এই সমাজে পরিচয় হিসাবে বাঁচতে হবে। যেখানে যাবে সেখানে তাকে জারজের সন্তান বলবে। কিরে বেটা, তুই আমাদের কথাগুলো শুনছিস? দ্রুত আমাদের জন্য ফুচকা বানা আর আমাদের চাঁদা দে, নয়তো এখানে দোকান ভেঙে উড়িয়ে দেব। ছেলেটির হুমকি শুনে অনেকটা নিজের মতো করে নিজে মনে মনে হেসে নেয়। রবিন দোকান বন্ধ করবে। ছেলেগুলো চাহিদা মতো তাদের সকল কিছু দিয়ে রবিন দোকান বন্ধ করে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়। মদ খেয়ে মাতাল হয়ে আড্ডা দিচ্ছে বেশ কয়েকটি ছেলে মেয়েরা। তখন সেখানে গাড়ি নিয়ে এন্ট্রি নেয় কোনো এক অজানা আগন্তুক। আগন্তুকটির পরনে আছে হেলমেট আর হাতে গ্লাভস, পরনে কালো পোশাক, মুখে মাস্ক, পায়ে কেটস। বাইকটি কালো রঙের। বাইকটি স্ট্যান্ড করে বাইকের ওপর থেকে নামে। বাইক থেকে নামার সাথে সাথেই ঠান্ডা পরিবেশটা গরম করে তোলে। হঠাৎ করে তিনটি ছুরি চালিয়ে দেয় ছেলেগুলোর গলার ওপর দিয়ে। শরীর থেকে মুহূর্তের মধ্যেই মাথাটা আলাদা হয়ে যায়। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত থাকা অনেকেই ভয়ে পিছিয়ে যায়, কেউ চোখ বন্ধ করে নেয়। আগন্তুকটি হাতের ইশারা দেওয়ার সাথে সাথেই কয়েকজন ছেলে এসে বাকি ছেলেগুলোকে গাড়িতে তুলে নিয়ে যায় কোনো এক অজানা জায়গায়। আগন্তুকটির বাইক নিয়ে রাস্তার পাশে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। এমন সময় রাত 10টা বাজে। চারিদিকে পিন পতন নীরবতা, পরিবেশটা ঠান্ডা আবহাওয়া। এমন সময় আগন্তুকটি খেয়াল করে তার সামনে দিয়ে কোনো এক অপ্সরী রমণী সুহাসিনী মহিলা এমপির বাড়িতে প্রবেশ করছে। ভালো করে লক্ষ্য করে দেখতে পায় সেই দোকানের সামনে ফুচকাওয়ালা মহিলাটি এমপির বাড়ির ভেতরে প্রবেশ করছে। এটা দেখে আগন্তুকটি একটি মুচকি হাসি দেয়। তারপর আগন্তুকটি বাড়ির বডিগার্ডের প্রাচীর উপেক্ষা করে ভেতরে যায়। ভেতরে গিয়ে তো অবাক, কেননা চারিদিক দিয়ে বাড়ির বডিগার্ড। তাদেরকে উপেক্ষা করে ভেতরে ঢোকা হয় না, সম্ভব না। এমপির ভয়ে যে চারিদিক দিয়ে সিকিউরিটি গার্ড দিয়ে নিজের প্রোটেকশন রেখেছে। আগন্তুকটি নিজের বন্দুকের সাইলেন্সার লাগিয়ে 3 কোণের সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয়। তারপর গাছ দিয়ে দোতলার রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় এমপি মদ খাচ্ছে আর তার দুই পাশে 2টা অর্ধউলঙ্গ মেয়ে তাদের বুকে নরম পানি আর মদ মিশিয়ে খাওয়াচ্ছে। মাঝে মধ্যে এমপি তাদের সাথে দুষ্টুমি করছে। কোনো কথা ছাড়াই রুমের ভেতরে প্রবেশ করে মহিলাটি, কিন্তু মহিলাকে দেখেই বলে ওঠে, এসো এসো বসো। তোমাকে দেখার পর থেকে নেশাটাকে কমানোর জন্য বারবার নেশা করছি, কিন্তু তোমাকে দেখার পর থেকে নেশাটা আর কমাতে পারছি না।
কি একটা মায়েরই তোমায় দেখতে আসবো। আসো দ্রুত শুরু করি। এই বলে এমপি মহিলার কাছে নিয়ে যায়। তারপর মহিলাকে বিছানায় এনে ফেলে দেয়। মহিলাটির বুকের ওপর শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে ধীরে ধীরে নোংরা খেলায় মেতে ওঠে। মেয়েটিকে নিয়ে হারিয়ে যেতে থাকে। বাইরে থেকে সবটাই দেখছে আর নিজেও শান্ত মনটাকে শান্ত করছে আগন্তুকটি। সম্পূর্ণটা ভিডিও করতে থাকে এমপি আর সেই মহিলাটি। ক্লান্ত হয়ে যাবার পর মহিলাটির ওপর থেকে সরে যায় নিজেকে পরিপাটি করার জন্য। ফ্রেশ হয়ে কাপড় পরে নিয়ে আগের মতো সেজে নেয়। যখনই যেতে নিবে তখনই পেছন থেকে গ্লাস ভাঙার শব্দ শুনতে পায়। চমকে ওঠে মহিলাটি আর এমপি। পেছনে ঘুরে দেখতে পায় একটি ছেলে, পরনে কালো জ্যাকেট, কালো প্যান্ট, কালো গ্লাভস, কালো মাস্ক, সকল কিছুই তার কালো। গুটি গুটি পায়ে এগিয়ে আসে তাদের দিকে। পরনে কিছুই নেই। এমপি খালি গায়ে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যায় সেখানে। ভয়ে এমপি চিৎকার করতে পারছে না, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, কেননা দু হাতে দুইটা বন্দুক আগন্তুকটির। আগন্তুকটি সেখানে এগিয়ে হাসতে হাসতে বলে ওঠে, পুরোটা দেখে ফেলছি, সাথে ভিডিও করেছি। আমি যা চাই তা যদি না পাই পুরো ভাইরাল করে দেব ভিডিওটাকে। এই কথা শোনার পর এমপি আর মহিলাটি ভয় পেয়ে যায়। ভয়ে তাদের শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করে। মহিলাটির পরনে থাকা সাদা পোশাকটি ঘেমে যাওয়ার কারণে শরীরের সাথে লেপ্টে আছে, স্পষ্ট বোঝা যায় সবকিছু। এমপি ভয়ে বলে ওঠে, ভাই তোর কি চাই আমাকে বল, তবু এই ভিডিওটা তুই ভাইরাল করিস না। তোর মেয়ে লাগবে, মহিলা লাগবে, টাকা লাগবে, ধন সম্পদ লাগবে, আমাকে বল, আমি দিচ্ছি। তবু ভিডিওটা তুই ভাইরাল করিস না। স্ত্রী হলো স্বামীর কাছে এক বিশাল নিয়ামত, আর সেই স্ত্রী কিনা একজন অন্য পরপুরুষের সাথে অন্য খাটে পরকীয়া করছে কিছু টাকার বিনিময়ে। বাবা ভুল হয়ে গেছে, এবারের মতো ছেড়ে দে। তোর কি চাই আমাকে বল। আসলে বউ তো নেই, যৌবন থাকতে বিয়ে না করে পরকীয়া করেছি, তাই এখন নিজেকে সামলাতে পারি না। শোন, আমাকে এবারে এমপি বানাতে হবে। তুই আর এমপি পর্যায়ে যাবি না। যদি যাস তোর ভিডিওটা ভাইরাল করে দিব। এমনিতে তুই সব দিক দিয়ে পচে গেছিস, আর কিছুদিন এই জায়গাতে থাকলে দুর্গন্ধ ছড়াবি। শুধু এটুকুই বাবা, আর অন্য কিছু না? যদি তোমার আরও কিছু লাগে তবুও বলো, আমি আমার এমপি ছেড়ে দেবো, তবুও তুই ভিডিওটা ভাইরাল করিস না। দ্বিতীয় হলো, এই মহিলাটার সাথে তুই যা করেছিস সেম আমিও করব। তারপর তাকে তোর সামনে হত্যা করব, আর তোকে সারা জীবনের জন্য হুইল চেয়ারে বসিয়ে রাখার ব্যবস্থা করব, সাথে তোর জবানটাকে কেড়ে নেব। এমপি আর মহিলাটি ভয়ে সেখানেই জর্জরিত তাদের জীবন নিয়ে। কথাটা বলতে দেরি, কিন্তু এমপির পায়ের হাঁটু বরাবর দুইটা গুলি করতে দেরি হয় না আগন্তুকটির। সাইলেন্সার থাকার কারণে খুব সহজে গুলি করে, কেউ বুঝতে পারে না। এমপি সেখানেই বসে পড়ে। মহিলাটি কিছুক্ষণ আগে পরকীয়া করে ক্লান্ত হয়ে যায়। তার উপর সাইকো মস্তিষ্কহীন মানসিক রোগী রবিন নামে ছেলেটি মহিলাটিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই শাড়ির আঁচলটা ধরে টান দেওয়ার সাথে সাথেই শাড়ির আঁচলটা খুলে বিছানায় পড়ে যায় মহিলাটি। ঝাঁপিয়ে পড়ে রবিন। নৃশংসভাবে খুব কষ্ট দিয়ে কামড়িয়ে কামড়িয়ে খেতে থাকে মহিলাটির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। মহিলাটি গরুর মতো চিৎকার করছে। রুমটা সাউন্ড প্রুফ থাকার কারণে আওয়াজ বাইরে যায় না। অনেক অপ্রীতিকর জায়গাগুলো কামড়িয়ে কামড়িয়ে একদম মহিলাটি নাজেহাল অবস্থা করে। সারা শরীর থেকে রক্ত ঝরছে। মহিলাটি চিৎকার করছে। এমপি ভয়ে কোনো কথা বলতে পারে না, শুধু একদম হিংস্র রূপ দেখছে। ছেলেটি নিজের মুখে দাঁত দিয়ে মহিলাটির ঠোঁট দুটোকে কামড়ে মুখ থেকে ছিঁড়ে নিয়ে যায়, মুখ দিয়ে গলার রক পর্যন্ত কেটে দেয়। এই মুহূর্তে রবিন নামের ছেলেটির এত হিংস্র হয়ে উঠেছে যে নিজের হাতটা ঢুকিয়ে দেয় মহিলাটির কলিজার ভিতর। তারপর সেখান থেকে সবকিছু বের করে নিয়ে আসে। অনেক বিভিন্নভাবে অনেক জায়গায় আঘাত করে মহিলাটিকে, বারবার আঘাত করে। সবসময় তার পকেটে ব্লেড থাকার কারণে মহিলাটির অনেক জায়গাগুলোই কেটে ফেলে। পুরো রুমটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। মহিলাটি সেখানে ছটফট করতে করতে প্রাণ হারায়। তারপর রবিন নামের আগন্তুকটি এমপির মুখের ভেতর ঢুকিয়ে দেয় ব্লেড, যেখান থেকে মানুষের চিৎকার আর কোনো কথা বলার ভারসাম্য আসছে সেখানকার একটি স্তর কেটে দেয়। সারা জীবনের জন্য কথা বলা বন্ধ। দুইটা নাঙ্গল টেবিলের সাথে ড্রয়ারে দিয়ে পুরোপুরি ভাবে থেতলে দেয়, যাতে কোনো কাগজে সই না করতে পারে, এইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি না করতে পারে। আর তার জন্য তার আগেই তার হাঁটুতে দুইটা গুলি করে। তারপর সেখান থেকে বেরিয়ে যায়। আগন্তুকটি বেরিয়ে যাবার পর নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। সকাল হয়েছে, চারিদিকে পাখির কিচিরমিচির করছে। এখনো এমপি নিজের রুম থেকে বের হয় না দেখে বডিগার্ডরা তার রুমের ভেতর গিয়ে অবাক। কাপড়বিহীন একটা মহিলাকে ক্ষত বিক্ষত অবস্থায় টুকরো টুকরো হয়ে থাকতে দেখে অবাক হয়ে যায় বডিগার্ডগুলো। সাথে এমপিকে অর্ধলঙ্গ অবস্থায় পেয়ে পুরো রুমটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। দ্রুত কোনো কিছু বুঝে ওঠার আগেই বডিগার্ডগুলো খুব দ্রুততার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে পরিষ্কার করে ফেলে আর হসপিটালে নিয়ে যায় এমপিকে।
এদিকে আবার ইন্সপেক্টর রুনা খুঁজে বেড়াচ্ছে খুনিকে। ছাত্রছাত্রীরা কলেজের ভেতর প্রবেশ করেছে। গায়ে তেমন কোনো পোশাক নেই, যেমন গেটআপ, যেমন ছেলে তেমন শরীরের রং, তেমনই পোশাক পরে গুটি গুটি পায়ে কলেজের মাঠে প্রবেশ করছে রবিন নামের ভয়ানক সেই ছেলেটি। পর্দা ফাঁস করে দিলাম, এতগুলা মার্ডার আর সেই সাইকো মস্তিষ্কহীন সিরিয়াল কিলার ছেলেটি হলো রবিন। রবিন একাই একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। অন্যদিকে রুনা কেসটাকে সমাধান করার জন্য ছদ্মবেশে ভার্সিটিতে ছাত্রীর বেশি প্রবেশ করে। ছাত্রছাত্রীরা নিজেদের মতো করে ক্লাস করছে, উশৃঙ্খল করছে, ভাবনার জগতে ঢুকে আছে। রবিন এমন সময় তার পাশে এসে বসে রুনা। এটা দেখে খানিকটা সরে যায় রবিন। এটা দেখে রুনা বলে ওঠে, এ কি, আপনি আমাকে দেখে এভাবে পিছিয়ে যাচ্ছেন কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে ভয় করছেন? রবিন কোনো কথা বলতে পারে না। কোনো কথা না বললেই চুপচাপ এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছে। এটা দেখে রুনা আবার বলে ওঠে, সত্যিই আমি খুব দুঃখিত, লজ্জিত। আমি জানতাম না আপনি কথা বলতে পারেন না। এটা শুনে এবার রবিনের ভীষণ পরিমাণ রাগ হয়। রবিন এবার বলে ওঠে, আমি রবিন, ভার্সিটির সবচেয়ে খ্যাত কালো আনস্মার্ট একটি ছেলে। আর আপনার মতো আমি বাচাল না, আর আপনাকে ভয় পাওয়ার কোনো কথাই আসে না। তাহলে চুপ করে আছেন কেন? আমার সাথে কথা বলুন। ওকে, আমরা বন্ধু হতে পারি? এটা শুনে রবিন আরও ভীষণ পরিমাণ অবাক হয়। কেননা পুরো ভার্সিটিতে থাকে সবাই খ্যাত আর জারজ বলে গালি দেয়, সেখানে এই মেয়েটা কিনা তাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। তাই রবিন বলে ওঠে, দেখুন, আমি এমনি এমনি ভালো আছি। বন্ধুত্ব করে নিজের সমস্যাটাকে আমি বড় করতে চাই না। কেন, আপনার সমস্যা কোথায়? আমি মেয়ে হয়ে বন্ধুত্ব করতে পারি, আমার কোনো সমস্যা নেই। তো আপনার সমস্যা কোথায়? আপনার কোনো কিছু না হলেও আমার হয়। অন্যদিকে রোহান ভার্সিটির অন্যতম একটা উচ্ছৃঙ্খল ছেলে। প্রকাশ্যে মেয়েদের নিয়ে খারাপ খারাপ কমেন্ট করে, মেয়েদের গায়ে হাত দেওয়া, অনেকগুলো রেপ কেসের মামলা আছে তার উপর। কিন্তু প্রভাবশালী থাকায় পুলিশ তার কোনো কিছুই করতে পারে না। হঠাৎ করে তার চোখ আটকে যায় রবিন আর রুনার দিকে, কেননা রবিনের পাশে রুনা বসেছে। এটা দেখে বেশ অবাক হয় রোহান মেনে নিতে পারে না যে রবিনের মতো একটা কালো ছেলের পাশে এত সুন্দর একটা স্মার্ট সেই অপসরী বসে আছে। গুটি গুটি পায়ে রোহান তাদের কাছে এগিয়ে আসতে থাকে। রোহান সেখানে এসে হাতটা বাড়িয়ে দেয়, বলে ওঠে, হাই মিষ্টি পরি, আমি রোহান। তুমি কে, কোথা থেকে আসছো? আমি ভার্সিটির সবচেয়ে সিনিয়র। রোহানের কথায় একটু অবাক হয় রুনা, আর রবিনের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। রুনা একবার তাকিয়ে কি বলবে বুঝতে পারে না। রোহান আবার বলে ওঠে, ভাবা ভাবি বাদ দাও, আগে আমার সাথে মিট করো। এই ভার্সিটিতে টিকতে গেলে আমার সাথে ভাব জমাতে হবে, না হলে টিকতে পারবে না এই ভার্সিটিতে। কথাটা বলে রোহান হাতটা চেপে ধরে আর হাতটা স্লাইড করতে থাকে। রুনা এটা বুঝতে পারে, একটা মুচকি হাসি দেয়। এই জিনিসটা ভালো লাগেনি রবিনের। রুনা এবার বলে ওঠে, আমার সাথে আপনাকে হ্যান্ডশেক করার অনুমতি দিয়েছি, বাট আমার শরীরে অর্থাৎ আমার হাতে স্লাইড করতে বলিনি কিন্তু। কথাটা শুনে এতগুলো মানুষের সামনে লজ্জা পায় রোহান, দ্রুত হাত সরিয়ে দেয়। এই কথা শুনে রবিন হালকা হেসে দেয়। এটা দেখে রোহান বলে ওঠে, সালা কাইলা, তোর সাহস কি করে হয় আমার দিকে তাকিয়ে হাসার? তোকে আজকে আমি মেরে ফেলবো। কথাটা বলে ছেলেটি রবিনের শার্টের কলার ধরে টানতে টানতে ক্লাসের দিকে নিয়ে যায়। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। সবাই জানে রোহান কতটা উচ্ছৃঙ্খল ছেলে, তাই রোহানের সাথে কেউ সহজে তর্ক করতে যায় না, কারণ রোহান এই কলেজের সর্বোচ্চে ডেঞ্জারাস ছেলে। রুনা বাধা দিলে রোহান তাকে সরিয়ে দিয়ে রবিনকে নিয়ে দোতলার রুমে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে রবিনকে বন্ধুদের সাহায্য নিয়ে অনেক মারধর করে। রবিনের পুরো শরীর থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। তার পরনে থাকা ময়লা টি শার্টটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে রবিনকে। রবিন কোনো কথা বলে না, চুপচাপ শুধু মার সহ্য করছে, কারণ রবিন জানে এখন যদি সে নিজের আসল রূপে আসে তাহলে ভার্সিটির কেউই বেঁচে থাকবে না। পাতাল থেকে হলেও প্রত্যেকটার এক একটা করে কুকুরের চেয়েও ভয়ঙ্কর মৃত্যু দিয়ে মারবে, কারণ রবিনের যখন রেগে যায় তখন সে নিজের মধ্যে থাকে না। তাই হাজারো ব্যথা যন্ত্রণা সহ্য করে নিজের রাগটাকে কন্ট্রোল করেছে রবিন। তাকে মারধর করে সেখান থেকে বেরিয়ে যায় রোহান আর তার দলবল। কিছুক্ষণ পর রুনা রবিনকে খুঁজতে খুঁজতে চলে যায় রুমটাতে। সেখানে গিয়ে দেখতে পায় রবিনের অনেক মারা হয়েছে, সারা শরীর থেকে রক্ত পড়ছে। ছেলেটি দেখতে কালো হলেও তার মধ্যে বেশ একটা মায়া আছে, যে মায়াটা অনুভব করতে পেরেছে রুনা। রুনা রবিনের কাছে গিয়ে বলে ওঠে, ওই ছেলেটা তোমাকে এভাবে মেরেছে কেন? আর ওই ছেলেটি তোমাকে এত মেরেছে, চলো তুমি থানায় গিয়ে কমপ্লেন করবে।
রুনা নামের মেয়েটির মুখে এই কথা শুনে রবিন একটা মুচকি হাসি দেয়, কোনো কথা বলে না। হাজারো ব্যথা নিয়ে আস্তে করে উঠে দাঁড়ায় রবিন, নিজের পরনে থাকা পোশাকটা খুলে ফেলে তারপর নিজের শরীর থেকে ধুলো ময়লা ঝেড়ে ফেলে দেয়। রুনা এটা দেখে বলে ওঠে, ওদের বিরুদ্ধে থানায় গিয়ে একটা কমপ্লেন করলেই তো হয়। আপনার শরীর থেকে কত রক্ত বের হচ্ছে, তাছাড়া এত মার খাওয়ার পরেও আপনি ফ্লোর থেকে উঠে দাঁড়াতে পারলেন। রবিন মুচকি একটা হাসি দিয়ে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে রুনার উদ্দেশ্যে বলে ওঠে, কেউ মারলে তাকে যে পাল্টা মারতে হবে এটার কোনো মানে নেই, বরং নিজেকে হাজারো ব্যথা যন্ত্রণার মধ্য দিয়ে গড়ে তুলতে হবে, আর সুযোগ বুঝে ঝোপ মেরে কোপ মারতে হবে। আমি সেই সুযোগের অপেক্ষায় আছি, যেদিন সুযোগ পাবো গোটা বাসটা পাছায় ঢুকিয়ে দিব। তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, তোমার কথাটার মানে কি? কি বলতে চাও একটু খোলামেলা বলো তো। আমি রাস্তার ছেলে, জন্ম থেকে বাবা দেখিনি, মাকে দেখেছিলাম, তবে মাকে আর খুঁজে পাইনি। সবাই বলে আমি জারজের সন্তান, কিন্তু এখন থেকে সবাই আমাকে স্যার বলে ডাকবে। সে সময়টা চলে এসেছে। যেমন একটা এক্সাম্পল, কেননা এটা আদৌ কি করে সম্ভব আমি বুঝতে পারছি না। এমনকি আমাকেও স্যার বলতে হবে? অবশ্যই তোমাকে স্যার বলতে হবে, কেননা তুমি একজন সিনিয়র ইন্সপেক্টর, আর ইন্সপেক্টররা সবসময় প্রোটেকশন করে সেই সব এমপিদের, আর এক এমপিকে একজন পুলিশ সম্মান করবেই। রুনা যে একজন ইন্সপেক্টর সেটা কেউ এখানকার জানতো না, তাহলে রবিন কি করে জানলো? রুনা অবাক হচ্ছে আর চমকে যায়, তার কথা শুনে বুঝতে পারে না রবিন কি করে তাকে চিনতে পারলো। সব দিকটা গোলমাল লাগছে, বুঝতে পারছে না সে কি বলবে। এখন রবিনকে আবার উত্তর দেয়, ভাবতে হবে না, বেশি ভাবলে মাথার তার ছিঁড়ে যাবে। ভাই, আমাকে নিয়ে না ভেবে নিজের কাজে ফোকাস করুন, যাকে ধরতে এসেছেন তাকে ধরার ব্যবস্থা করুন। রবিনের মুখে এই কথা শুনে আরো অবাক হয়, যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় রুনা। এত কিছু রবিন কি করে জানে বুঝতে পারে না, সে মাথা কাজ করছে না তার। রুনা বলে ওঠে, আমি এখনো বুঝতে পারছি না তুমি এত সব জানো কি করে। আমি যে একজন ইন্সপেক্টর, তাও আবার একজন খুনিকে ধরতে এসেছি, এ ভার্সিটিতে ছদ্মবেশের সব কিছু তুমি জানো কি করে? ভালো ভাবাচ্ছে আমাকে। তুমি দেখতে যতটা সাদা সরল, আমার মনে হয় না তুমি অতটা ইনোসেন্ট। এই পৃথিবীতে যাকে যত সরল সাদা মনে করবে সে ততই ডেঞ্জারাস। ছোট হোক বা বড় হোক, কাউকে কম বেশি চোখে দেখা যাবে না, সমান চোখে দেখতে হবে, না হলে সামনে বিপদ অপেক্ষা করছে। যেমন ধরুন, খেলোয়াড়দের মনে দুই দল থাকে, দুই দলের মধ্যে এক একজন করে 22 জন প্লেয়ার থাকে। একটা দল খেলার দিক দিয়ে খুব পারদর্শী আর অন্য দলটি খুব নর্মাল। ভালো দলটি নর্মাল দলটিকে দেখে এসে উড়িয়ে দেয়, ঠিকভাবে খেলে না, তাদের গার্ড দেয় না। অন্যদিকে জানপ্রাণ দিয়ে লড়াই করছে সে নর্মাল টিমটি। ভালো দলটি তাদের শক্তির অহংকারে খেলায় তেমন মনোযোগ না দিয়ে গা ভাসিয়ে দেওয়ার কারণে সহজেই বিপরীত দলের কাছে হেরে যায়। তাই কোনো দলকে ছোট চোখে দেখা যাবে না। ঠিক তেমনি ছোট হোক বড় হোক, কালো হোক সাদা হোক, গরিব হোক বা বড়লোক, কাউকে ততটাও সরল সাদা ভাবা যাবে না যতটা সে নয়। কথাগুলো বলে রবিন নামের ছেলেটি সেখান থেকে চলে যায়। অবাক হয়েছে রুনা, ছেলেটি এত কথা বলতে পারে কি করে বুঝতে পারে না সে। রুনা ভাবতে থাকে, অবাক হয় রবিনের কথায়, কেননা রুনা মনে মনে বলে ওঠে, আমার বিষয়ে সে সব কিছু জানে, তার উপর নাকি সে এমপি হবে। তার শরীরে পোশাক আশাকে যা অবস্থা, তার থেকে নাকি সে এমপি হবে। জানি না কি রহস্য চলছে তার মনে। ভাবনার জগতে ভাবতে থাকে রুনা, কি করে কেসটাকে সলভ করবে, কি করে সেই মায়াবী খুনিটাকে ধরবে। দেখতে দেখতে টিফিন টাইম শেষ হয়ে যায়, ছাত্রছাত্রীরা আবার কলেজের ভেতরে প্রবেশ করে, আবার ক্লাস শুরু হয়। এমন সময় রবিনের চোখ আটকে যায় বাইরে। রবিন দাঁড়িয়ে আছে ওখানে। স্যার, আমি জরুরি কিছু কাজের জন্য বাইরে যাচ্ছি। স্যার তাকে আর কোনো রকম বাধা দেয় না, হ্যাঁ সূচক জানিয়ে সম্বোধন দেয়। দ্রুত বেরিয়ে পড়ে রবিন। রবিন সোজা বাথরুমে ঢুকে যায়, ভেতর থেকে দরজা আটকিয়ে দেয়। এটা দেখে রোহান বলে ওঠে, কিরে তুই কোথা থেকে এলি আর দরজাটাকে আটকাচ্ছিস কেন? এতগুলো মার মারলাম, তারপরেও তুই এখন এই ভার্সিটিতে আছিস কি করে সেটাই তো বুঝতে পারছি না। দরজাটা খুলে বাইরে যা, নাহলে তোর কপালে আগে থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছি। কথাটা শুনে রবিন কোনো কিছু বলে না, শুধু মুচকি হাসি দিয়ে দরজাটা আগে ভালো করে আটকে দেয়, তারপর নিজের ব্যাগ থেকে নিজে রাখে। রবিন রোহানকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বিদ্যুতের গতি দিয়ে তার মুখ থেকে কস্টেপ মেরে দেয়। আর রবিন বলে ওঠে, দেখ, তোর ভালোর জন্য বলছি, যদি
তুই এই কস টিপটা খোলার চেষ্টা করিস তাহলে তোর মুখ ঠোঁট সব ছিঁড়ে যাবে। কথাটা শুনে রোহান ভয় পায়, চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। রবিনের ব্যাগের ভেতর থেকে এক এক করে কয়েকটা যন্ত্র বের করে। তাতে আছে 9mm ক্লিয়ার সাইলেন্সার একটি বন্দুক। গুলি করে রোহানের পায়ে থ্রোয়ান, সাথে সাথে ফ্লোরে থপ করে বসে পড়ে। ব্যথায় কুকড়ে যায় রোহান। রবিন চিকন একটা তার বের করে, তারপর রোহানের হাতের মধ্যে গুলি করে কানা ছিদ্র করে দেয়। তারপর সেই কানা দিয়ে একটা তার ঢুকিয়ে দেয়, দুই হাতে একত্রে বেঁধে দেয়। ঠিক একই ক্ষেত্রে পাগুলোতেও একই নিয়মে একইভাবেই বেঁধে দেয়। রোহান কোনো কিছু বলতে পারে না, শুধু তার চোখ থেকে পানি ঝরছে। রোহান বুঝে গেছে সেই মস্তিষ্কহীন মানসিক খুনিটার কেউ না, সেটা হচ্ছে এই রবিন। রবিনকে দেখে যতটা সরল সাদা মনে হয়েছিল, তার থেকে ভয়ঙ্কর মনে হচ্ছে এখন রোহানের কাছে। বাইরে একের পর এক ক্লাস চলছে। ক্লাসরুমগুলোর বাইরে হওয়ার কারণে কেউ এদিকে আসে না, তেমন সচরাচর কেউ। রবিন একটা ভালো ব্লেড আর খুর বের করে। রোহানের মাথা ন্যাড়া করে দিতে থাকে। এক পর্যায়ে পুরো মাথাটা ন্যাড়া করে দেয়। তারপর ব্লেড দিয়ে হালকা করে মাথার মাঝ বরাবর যে জায়গা মানুষের মগজ থাকে, সেই জায়গাটা খানিকটা কেটে দিয়ে নিজের হাতে চামড়াটাকে তুলে ফেলে এবং সেখানে একটা গর্ত সৃষ্টি করে। এটা আবার ভিডিও করছে রবি। গল গল করে মাথা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, ব্যথায় চিৎকার করছে। তারপর রবিন তার ব্যাগ থেকে ড্রাগস সাথে অ্যালকোহল বের করে ড্রাগসটা ঢেলে দেয় রোহানের মাথায়। সেই গর্ত মগজে দাও করে বুদবুদ করে গলতে থাকে। মাথার ওপরে পুরো চারিদিকটা পুড়ে যায়। যন্ত্রণা সহ্য করতে না পেরে রোহান বারবার ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, ছটফট করছে, বারবার দেওয়ালে গিয়ে বাড়ি খাচ্ছে। সে নিজে এই যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য বারবার দেওয়ালে মাথাটা আঘাত করছে, মাথা ফেটে একাকার। রোহানের যাতে আরও ব্যথা হয়, আর এই ব্যথা থেকে দেখে আনন্দ পায় রবিন। তার পরনে থাকা ছেঁড়া স্যান্ডেলগুলা হাতে নিয়ে বরাবর তারা ন্যাড়া মাথার উপরে ঠুকাতে থাকে। কিছুক্ষণ পর রোহান ক্লান্ত হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে রবিন। খানিকটা পানি তার চোখে মুখে দেয়, জ্ঞান ফিরে আসে। আবার শুরু হয় ছটফটানি। রবিন এবার রোহানের চোখের পাতাগুলো আঠা দিয়ে আটকে দেয়, যাতে নিজের মৃত্যুটা নিজে দেখতে পারে নিজের চোখে। তারপর রবিন তার পায়ে ও হাতের শক কেটে দেয়, গলগল করে রক্ত বের হতে থাকে অকেজো হয়ে হাত পা। তারপর পেটের ওপরে হালকা কেটে দিয়ে নাভি এবং নিচের দিকে চামড়াগুলো নিচের দিকে টেনে নিয়ে আসতে থাকে। একজন জীবিত মানুষ তার শরীর থেকে চামড়াটাকে ছিঁড়ে নিয়ে আসলে যতটা যন্ত্রণা হয়, তার থেকেও যে ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে রোহানের। নাভি থেকে পায়ের তালু পর্যন্ত চামড়াবিহীন গোস্তওয়ালা রোহানের শরীরটা একের পর এক ছড়িয়ে আঘাত করতে থাকে রোহানের গোস্তগুলো, যেন শরীর থেকে টুকরো টুকরো করে খসে খসে পড়ছে। রোহান আর অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এখনও রাগ কমেনি রবিনের। চোখের ওপর ছুরি দিয়ে গেঁথে ওপরে ফেলে তার ঠোঁট দুটো কেটে ফেলে, জিহ্বাটাকে এক হাতে বের করে কেটে ফেলে। রাগের মাথায় এক এক করে সব জায়গা কেটে কেটে ফেলে, কানগুলো শরীর থেকে আলাদা করে ফেলে। এমনকি সে যতগুলো মেয়ের সঙ্গে অন্যায় করেছে, তার একটা একটা করে প্রতিশোধ হিসাবে রোহানের পুরুষত্বটা টেনে ফেলে। এখান থেকে চলে যায় রবিন। কলেজ প্রায় ছুটির দিকে। পিয়ন কলেজের বাথরুম থেকে শুরু করে সকল কক্ষ বন্ধ করার জন্য বাইরে থেকে তালা দেয়। এমন সময় তার চোখ যায় বাথরুম থেকে রক্ত বেরোচ্ছে। তাই সে হালকা মাথাটা ঢুকিয়ে দিয়ে যা দেখে তাতে চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। বাইরে থেকে সবাই চিৎকার শুনে সেখানে দ্রুত আসতে থাকে। পিয়নকে জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখে সবাই সেখানে ছোটাছুটি করে। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। বাথরুম থেকে রক্তটা বারান্দায় এসে পড়েছে। রক্ত দেখে মাথা উঁকি দিয়ে সবাই দেখতে থাকে। যে দেখে সেই ভয়ে চিৎকার দেয়। অনেক নোংরা ও বিশ্রীভাবে কেটে ফেলা রয়েছে রোহানের লাশটাকে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এমনভাবে কেটে ফালা ফালা করে ফ্লোরের ওপর রেখে চলে গেছে খুনিটি। এগুলো দেখেছে মেয়েগুলা, দেখে তো সেখানেই ভয়ে পালিয়ে যাচ্ছে, কেননা সেখানে একটা নৃশংসভাবে হত্যা করেছে। তার অঙ্গ প্রত্যঙ্গকে কেটে ফেলেছে, যা বলার বাইরে, ভাবনার বাইরে, কল্পনার বাইরে। এই দৃশ্য যে দেখবে, হার্টের রোগীগুলো নিশ্চয়ই পরপারে পাড়ি জমাবে। ইন্সপেক্টর রুনা সেখানে ঢুকে। সবাই রুনার সাহস দেখে অবাক হয়ে যায়। সোনা বলে, প্লিজ আপনারা দরজার বাইরে যান, আমি ইন্সপেক্টর রুনা বলছি। এই কাজটা তদন্ত করার জন্য আমি এখানে ছদ্মবেশে এসেছিলাম। থানায় ফোন করে মুহূর্তের মধ্যে গাড়ি সেখানে চলে আসে। এক এক করে সেখান থেকে জিনিসপত্র কিভাবে তাকে হত্যা করেছে
ছেলেটির লজ্জাস্থান থেকে শুরু করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্যাকেটিং করে ফরেন্সিক ল্যাবরেটরির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। সোনা বলে ওঠে, ও শিট, কে এই খুনি? এতটা নৃশংসভাবে কি করে হত্যা করতে পারে সে? আমরা এখানে থাকা সত্ত্বেও সে এইরকমই মার্ডার করতে পারলো। তার মানে এই ভার্সিটির মধ্যে কেউ আছে যে এই কাজগুলো করছে। ছাত্রছাত্রীরা সেখান থেকে বের করে দেওয়া হয়, পুরো রুমটাকে সিল করে দেওয়া হয়। এক এক করে সকল প্রমাণ খুঁজতে থাকে, কোনো প্রমাণ পায় না তারা। রবিন এই দৃশ্য দেখে এক মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। হ্যাঁ, সে আর কেউ না, রবিন। রবিন হচ্ছে সেই খুনি যাকে ধরা ছোঁয়ার বাইরে। কেসটা নিয়ে ভাবতে থাকেন সোনা। ভার্সিটির গত 7 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। দেখতে দেখতে রাত 10টা বাজে। এমন সময় একটি আগন্তুক রাস্তার পাশে এসে বাইক থেকে নেমে পাঁচিল টপকে বাড়ির ভেতর প্রবেশ করে, গাছ ধরে দোতলার রুমের ভেতর প্রবেশ করে। সেখানে গিয়ে এমপি সাহেবের মাথার সামনে গিয়ে মুচকি হাসে। এমপি দেখে ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে। রোহান এটা দেখে মুচকি হেসে বলে ওঠে, কিরে এমপি, আমার জন্য কি ব্যবস্থা করলি? আমার জন্য এমপির পদ দ্রুত ব্যবস্থা কর, কারণ তুই তো জানিস তোর প্রাণভমরা আমার হাতে। আমি ব্যবস্থা করেছি, আর আমি তোমাকে এমপি বানাবো। তবু আমার খারাপ কাজগুলো কারোর সামনে প্রকাশ করিও না। শোন শোন, যা করবি দ্রুত করবি, আর ভালো করে করবি। তোর সমস্ত লোকেদের বলে দেয় যেন আমার কথায় উঠ বস করে। ওকে, ওরা সবাই তোমার কথা শুনবে। রোহান আর কোনো কথা না বলে সেখান থেকে একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় পোস্টার ঝোলানো আছে রবিন নামে সেই কালো ছেলেটির। সবাই অবাক হয়ে যায়। অবহেলিত, লাঞ্ছনা বঞ্চনার শিকার হওয়া কালো ধবধবে ছেলেটি কিনা এমপি হবে এই শহরের বিশ্বাস করতে পারছে না কেউ। চারিদিকে পোস্টারটা লাগানো হয়েছে, ভার্সিটিতে পোস্টার লাগানো হয়েছে। যেই পোস্টারটা পড়ছে সেই অবাক হচ্ছে, অবাক হয়ে তাকিয়ে আছে সেলিব্রিটি হয়ে যাওয়া পুরো সুপারস্টার হিরোদের মতো। এক রাতে ভাইরাল হয়ে যায়, সবাই তাকে চিনে ফেলে। কেউ কল্পনাও করতে পারছে না যে কিনা দুবেলা খেতে পারতো না সে এমপি হবে। বিশ্বাসই করতে পারছে না। দেখতে দেখতে ভোট গণনার দিন ঘনিয়ে চলে আসে। মানুষ যখন ভোট দিচ্ছে, ভোটের ফাইনাল এক্সাম ঘোষণা করা হবে। বিপরীত দল এবং রবিনের দল জিতে যায় ভোটে, কেননা দুর্নীতি করে এমপি থেকে জিতিয়ে দেয়। না হলে এমপির কপালে দুঃখ ছিল। এমপি ভয়ে নিজের জীবন বাঁচানোর জন্য যে করেই হোক এমপি বানিয়েছে। সরকারি গাড়িতে চড়ে গাড়ির ওপরে মাথা বের করে 2 হাত দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে সাধারণ মানুষকে, যে গরিবদের পাশে থাকবে। কিন্তু এই ছেলেটি যে ভয়ঙ্কর এক হিংসা রূপের মানুষ সেটা কেউই জানে না। সরল সাদা ভোলা ভালা হাবাগোবা ছেলেটির ভেতর যে লুকিয়ে আছে এক মস্তিষ্কহীন হিংস্র প্রাণীর রূপ সেটা কেউই জানে না। পুরো সরকারি গাড়িতে ঘুরে বেড়ায় শহরটা। অনেক জায়গায় ফুল দিয়ে তাকে নেমন্তন্ন করা হয়, আমন্ত্রণ জানায় অনেক জায়গাতে। সরকারি বাড়ি পেয়েছে, সরকারি গাড়ি পেয়েছে, সাথে পেয়েছে নিজের সিকিউরিটি। এদিকে রুনা মেয়েটা অবাক। রুনা মেয়েটা থানায় বসে কেসগুলোকে বারবার নিয়ে ঘাটাঘাটি করছে, কিন্তু কোনো কুল কিনারা ভেবে পায় না। এমন সময় সেই পুলিশ অফিসারটি বলে ওঠে, ম্যাম, খবরের কাগজ পড়েছেন? আপনাকে যে ভার্সিটির ওই কালো ছেলেটি বলেছিল যে সে এমপি হবে, সে সত্যি এমপি হয়ে গেছে। দেখুন, আর সে আপনার সাথে দেখা করার জন্য থানায় আসতেছে। তৈরি হয়ে নিন তার গলায় মালা ঝুলানোর জন্য। ডায়েরিগুলো পড়ছিল রুনা। হঠাৎ করে লেডি কনস্টেবল পুলিশ অফিসারের মুখে এই কথা শুনে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায়। রুনা হাঁ করে তার দিকে তাকায়, তাকিয়ে বলে ওঠে, আমার এখানে আসছে মানেটা কি? হ্যাঁ, তো এমপি হয়েছে, আমি কি করতে পারি তার জন্য? ম্যাম, উনি নতুন এমপি হয়েছে আর এখানে প্রথমবার আসছে। ওনাকে যদি মালা দিয়ে বরণ না করি কেমন দেখাবে পরিবেশটা, বলুন শুনি। তাই তো, তুমি ঠিক বলেছ। তুমি এক কাজ করো, কাউকে দিয়ে ফুল নিয়ে আসার ব্যবস্থা করো, আর থানাটাকে একটু পরিষ্কার করে নাও। উনি অনেক কালো হলেও কিন্তু ঝকঝকে টকটকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তুমি কি জানো উনি আসলে গভীর জলের মাছ? ওনাকে ধরা এত সহজ নয়, ওনাকে ফলো করতে হবে। রাস্তার ফকির থেকে কোটিপতি থেকে এখন এমপি, হ্যাঁ তো সব কি করে হলো? বেশ ভাবাচ্ছে আমাকে। ওনার বিরুদ্ধে কোনো কিছুর প্রমাণ নেই। তুমি এক কাজ করো, আমাদের কোনো পুলিশ অফিসারকে তার সাথে আঠার মতো লেগে থাকতে বলো এবং সকল তথ্য উদ্ধার করতে বলো। ওকে ম্যাম। এমপি রবিন মিয়া প্রায় 5টা গাড়ি নিয়ে যাচ্ছে থানার উদ্দেশ্যে। সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের
গাড়ি, সাথে 2টা সিকিউরিটি গার্ড দেওয়া। 2টা গাড়ি, একটাতে খাবারের গাড়ি, রাস্তার পাশে অনাথ ছেলে মেয়েদের খাবার বিতরণ করার জন্য। এমপি গাড়ি থেকে নামে, তারপর রবিন, এমপি, মিয়া সবাইকে এক এক করে নিজের হাতে খাবার বিতরণ করতে থাকে। খাবার বিতরণ করা শেষে থানার উদ্দেশ্যে গাড়ি যায়। পরপর থানার ভেতরে 5টা গাড়ি প্রবেশ করে গাড়ি থেকে নেমে থানার ভেতরে প্রবেশ করতেই তার গলায় সোনা মালা দিয়ে বরণ করে নেয়। এমপি রবিন মিয়া এটা দেখে বলে ওঠে, আপনাকে বলেছিলাম তো যে আমি এমপি হব, আর এমপি হয়ে দেখলাম তা ওই খুনিটাকে খুঁজে পেয়েছে নাকি? রবিন মিয়ার মুখে এই কথা শুনে বরাবরের মতো চমকে উঠছে ইন্সপেক্টর রুনা। কেননা কোনো জায়গায় কোনো সময় পদক্ষেপ নেই, প্রত্যেকটা পদক্ষেপের উত্তর কী করে জানতে পারে রবিন, বুঝতে পারে না রুনা। রুনা এবার একটা মুচকি এসে বলে ওঠে, আপনার যোগ্যতা ছিল বলে আপনি এমপি হয়েছেন, তবে সন্ধ্যের তীরটা কিন্তু আপনার দিকেই যাচ্ছে। সাবধানে থাকবেন, এমন কোনো প্রমাণ ফেলে যাবেন না যেটা আপনাকে ফাঁসিয়ে দেবে। রুনার মুখে এই কথা শুনে খক করে কাশি দিয়ে ওঠে রবিন। তারপর রবিন সেখান থেকে আর কোনো কথা না বলে এমপির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে, তারপর এমপির রুমে যায়। মুচকি হাসি দিয়ে এমপিকে বলে ওঠে, কি এমপি সাহেব, আমি তো এমপি হয়ে গেলাম, তো আপনাকে আর এই 5 বছর বাঁচিয়ে রেখে কি করব? প্লিজ তুমি আমাকে মেরো না। তুমি তো বলেছিলে তোমাকে এমপি বানালে তুমি আমাকে ছেড়ে দেবে। ওকে ঠিক আছে, কথা যেহেতু দিয়েছিলাম তাই ছেড়ে দিলাম, তবে তোর পুরো সম্পত্তি আমার লাগবে। ওকে ঠিক আছে, আমার সব সম্পত্তি তোমার নামে আমি আমার দলিলগুলোতে করে দেব। তারপর সই করে দেয় এমপি। কি মনে করে যেন রবিন পুরো রুমটা ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে, যে রুমের মধ্যে আদৌ কোনো অবৈধ জিনিসপত্র আছে কিনা। খুঁজতে খুঁজতে এক জায়গায় রবিন দেখতে পায়, এবং যা দেখে চোখগুলো রবিনের মুহূর্তের মধ্যেই লাল রক্তবরণ ধারণ করেছে। তার চোখগুলো অসাধারণ করে কপালের রোগ শিরা উপশিরাগুলো ফুলে উঠেছে। ছবিগুলো এক এক করে দেখতে থাকে। ছবিগুলো দেখে রবিন পুরো রেগে মেগে একাকার, কেননা ছবিগুলো ছিল তার মায়ের, অন্ধ উলঙ্গ এমপি সাহেবের কিছু ছবি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তারা দুজন মিলে পরকীয়ায় লিপ্ত হয়েছে। আর রবিন হলো এই এমপির ছেলে, যে কিনা এতদিন জারজ বলে এই সমাজে পরিচিত পেয়েছিল। রবিন এটা দেখে হাসতে থাকে। তার এই হাসির কারণ এমপি বুঝতে পারে না। হাসতে হাসতে এমপি সামনে এসে তার 2টা পায়ের মাঝখানে মারে এক লাথি। ব্যথায় কুকিয়ে ওঠে এমপি আর বলে ওঠে, এ কি, তুমি আমাকে মারছো কেন? আমাকে মেরো না, ছেড়ে দাও, খুব লাগছে আমার। লাগুক, লাগবেই তো, লাগার জন্য তো তোকে মারছি। শালা হারামজাদা, শালা জানোয়ারের বাচ্চা, তুই আমার জীবনটা ধ্বংস করে দিয়েছিস। তোর জন্য শুধু আমি কলেজ নয়, পুরো সমাজে বঞ্চিত ছিলাম। তোকে খুঁজতে খুঁজতে আজকে আমি তোকেই পেয়ে গেলাম। মানে মৃত্যু তো তোর খুব কাছে, মৃত্যুটা তোকে এত সুন্দর করে দেব তুই ভাবতে পারবি না। এই নে দেখ, এই ছবিগুলো চিনতে পারছিস কে? তারপর রবিন এমপির ছবিগুলো হাতে নিয়ে দেখতে থাকে। আর সেই নোংরা ছবিগুলো এটা দেখে এমপি বলে ওঠে, এ কি, এই ছবিগুলো তুমি বের করলে কেন? এটা তো আমার আগের ছবি। আমার অপকর্মের পরে তার গর্ভে আমার অবৈধ সন্তান থেকে যায়। তাকে মেরে ফেলতে বলেছিলাম, কিন্তু সে নষ্ট করেনি। তারপর সে তাকে পৃথিবীতে জন্ম দেয়, আর তাকে মারার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু পারিনি। একদিন তাকে পাই, আর সেখানে রাতে তার সাথে খারাপ করে তাকে আবার নতুন করে রেপ করে আমার লোকেদের হাতে মেরে ফেলে পুঁতে দেই জঙ্গলে। কিন্তু ওই ছেলেটাকে খুঁজে পাই না আর কোথাও। তাই সে পৃথিবীতে এখনো বেঁচে আছে, কিন্তু কে সে এখন আমি জানি না। রবিন এটা শুনে হাসতে থাকে হু হু করে। তার এই হাসির মানে এমপি বুঝতে পারে না। অনেকক্ষণ হাসার পর এমপির বুকের ওপর লাথি মারে। এমপির কাছে গিয়ে বলে ওঠে রবিন, সেই ছেলেটাকে জানিস? সেই ছেলেটা আমি। আর তুই আমাকে এই পৃথিবীতে শান্তিতে বাঁচতে দিলি না। তোর কাছ থেকে শিখলাম অনেক কিছু। রবিন এমপিকে মারতে মারতে প্রায় শরীর ফাটিয়ে ফেলেছে। তারপর নিচে গিয়ে গাড়ি সেটের নিচ থেকে সেই পরম প্রিয় ব্যাগটাকে নিয়ে আসে রুমের ভেতরে। ব্যাগটা আটকিয়ে দেয়। সেখান থেকে পেরাস, হাতুড়ি, ব্রেক, কোটা, লোহা যন্ত্র, আরও অনেক কিছু, যেগুলোর নাম বলতে গেলে গল্পটা আরও অনেক বড় হয়ে যাবে, সব কিছু বের করে বেছানোর ওপর রাখে। এমপির 2 পা আর 2 হাত চেহারের সাথে বেঁধে ফেলে। রবিন মুচকি এসে বলে ওঠে, মরার জন্য তৈরি হয়ে নে, তোর আর কোনো কথা শুনবো না আমি, শালার নেমো খারাম। কথাটা বলে রবিন সাথে প্লাসটা নিয়ে এমপির মুখের ভেতর ঢুকিয়ে দেয়। তারপর এক এক করে দাঁত তুলতে থাকে, চিৎকার করতে থাকে এমপি, কিন্তু বাইরে যায় না, কারণ রুমটা সাউন্ড প্রুফ। মুখের ভেতরে থাকা সবকটা দাঁত প্লাস দিয়ে উপড়ে ফেলে, বের করে নিয়ে আসে। মুখ ভর্তি রক্ত গলগল করে বের হচ্ছে। তারপর প্লাসটা এমপির বাম হাতের আঙুলগুলোর ওপর রাখে। তারপর ধারালো একটা ছুরি দিয়ে পাঁচটা আঙুল কেটে ফেলে।
একইভাবে তার ডান হাতের আঙুলগুলো কেটে ফেলে। তারপর সুই আর সোদা দিয়ে দুই ঠোঁট একত্রিত করে সেলাই করে দেয়। এমপির কান দুটোকে কেটে গড়গড় করে চারিদিক দিয়ে রক্ত পড়তে থাকে। ধীরে ধীরে রক্ত শূন্য হতে থাকে। এমপি সাহেব চোখ দুটোতে আগুনের ঝাল দিয়ে ঝলসে দেয়, মাথায় কেরোসিন তেল ঢেলে দেয়, তারপর মাথায় আগুন জ্বালিয়ে দেয়। বাম পাশে একটা অ্যাসিডের ড্রাম রাখে, অ্যাসিড ভর্তি ড্রাম। সেখানে এমপিকে গিয়ে দাঁড় করিয়ে সেই রক্তের সাথে অ্যাসিডটা যেন আরও ফুটন্ত হয়ে ওঠে। এমপি ধীরে ধীরে সেখানে যেতে থাকে। এমপি সেখানে ধীরে ধীরে গলে যেতে থাকে। এদিকে আগুন অনেক দিকে আছে, দাও দাও করে জ্বলতে থাকে। জ্বলতে জ্বলতে পুরো বাড়িটা ঝলসে যেতে থাকে। রবিন সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। এক মুহূর্তের মধ্যে পুরো বাড়িটা ঝলসে যায়। পুরো খুঁজে পাওয়া যায় না এমপির অস্তিত্ব। পরের দিন সকালে বিভিন্ন টিভি চ্যানেলের সাথে খবরের কাগজে বেরিয়েছে এমপির বাড়িতে বিদ্যুতের সার্কিট হয়ে মারা যায় এমপি সহ আরও কয়েকজন, যাদের হদিশ এখনো পাওয়া যায়নি। পুরো বাড়িটা পুড়ে ছাই হয়ে যায়। এমপির বাড়ির তল্লাশি চলছে। আরও কেউ বেঁচে আছে কিনা পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজছে, কারণ একটাও দেহ খুঁজে পাওয়া যায়নি। পরের দিন ভার্সিটিতে প্রবেশ করে রবিন। রবিনের দিকে সবাই হা করে তাকিয়ে আছে। পরনো সাদা রঙের জ্যাকেট, প্যান্ট পুরো ম্যাচিং করা, লালে লাল, কালো কালো, যেন ফুটে উঠেছে অপরূপ সৌন্দর্যে। হাঁ করে তাকিয়ে আছে সবাই। সামনে পেছনে প্রায় 10 জন পুলিশ থাকে সিকিউরিটি গার্ড নিয়ে যাচ্ছে ক্যাম্পাসের ভেতর। ক্যাম্পাসে গিয়ে বসে পড়ে একটা দামি চেয়ারের ওপর। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। রবিনের চোখ আটকে যায় ক্লাসরুমের সেই ভাঙা জানলার দিকে। সেখানে দেখতে পায় রবিন একটা ছেলে আর একটা মেয়ে নোংরা খেলায় মেতে উঠেছে। রবিন এটা দেখে মুচকি হাসি দেয়। রবিন মনে মনে ঠিক করে নিয়েছে তার সাথে যেটা হয়েছে আর দুনিয়াতে যেন এমন কারোর জীবনে না ঘটে, সেজন্য সে সকল রকম সেসব পরকীয়া ব্যক্তিদের এমনই একে একে নৃশংসভাবে হত্যা করবে। রবিনের সেই জানালার দিকে ঘাড় ঘুরিয়ে সবার চোখের আড়ালে তাদের ছবি তুলে নেয়, হোয়াটসঅ্যাপে সেন্ড করে তার বডিগার্ডদের ফোনে এবং তুলে নেয় যেতে বলে তার বাড়িতে। ভার্সিটিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর কোনো ঝামেলা না করে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায় রবিন। তারপর থানায় যায়। থানায় গিয়ে দেখা করে ইন্সপেক্টর রুনার সাথে। থানার ভেতরে ঢুকে অনুমতি ছাড়া চেয়ারের ওপর বসে পড়ে আর বলে ওঠে, আপনার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে যা আপনি আপনার জীবনে কোনো দিন দেখেননি। সত্য কথা বলতে আমার আপনাকে খুব ভালো লাগে। এই জন্য আপনার জন্য আজকে একটা নতুন সারপ্রাইজ রেখেছি। সারপ্রাইজটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ সারপ্রাইজ। মানে কিসের সারপ্রাইজ আর কি জন্য সারপ্রাইজ দিবেন? সময় মতো আপনি আপনার সারপ্রাইজ পেয়ে যাবেন, শুধু অপেক্ষা করুন আর ধৈর্য ধরুন। একথা বলে মুচকি হাসি দিয়ে রবিন সেখান থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতেই সন্ধ্যা পেরিয়ে রাত 8টা বেজেছে। এই বলে 10টা বেজেছে। চলল রুমের ভেতর। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে একটি ছেলে ও একটি মেয়ে। তাদের শরীরে তেমন কিছুই নেই। মেয়ে ও ছেলেটির পরনে ছোট ছোট পোশাক। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে দুজন। এমন সময় একটি আগন্তুক রুমের ভেতর প্রবেশ করে। হাতে জল নিয়ে ছ্যাটা দেয় ইন্সপেক্টর রুনার চোখে। মিটমিট করে রুনা চোখ খুলে দেখতে পায় একটি বন্ধ রুমে তাকে বেঁধে রাখা হয়েছে। পাশে তাকিয়ে দেখতে পায় একটি ছেলে ও একটি মেয়েও বাঁধা আছে। তাদের দিকে তাকিয়ে লজ্জা পায় রুনা। সামনে তাকিয়ে যাকে দেখতে পায় তাকে দেখে তো শোনো অবাক, কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে। কেননা এই যে আর কেউ না, রবিন। রবিন মুচকি হাসি দেয়। তারপর চেহার থেকে সে মেয়েটির বাঁধনগুলো খুলে দিয়ে বিছানায় শুয়ে দিয়ে তার হাত পাগুলো বেঁধিয়ে দেয়। তারপর রুনার দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে সেই মেয়েটির পরনে যা ছিল সেটাও খুলে ফেলে দেয়। এটা দেখে লজ্জায় চোখ বন্ধ করে নেয় রুনা। রবিন রুনার কাছে গিয়ে বলে ওঠে, তুই জানতে চেয়েছিলে না আমি সেখানে এতগুলো মেয়েকে নৃশংসভাবে কেন মেরেছি, আর ওই মহিলাটাকে কে মেরেছি, কেন পুরুষটাকে মেরেছি, আর এই ছেলেটাকে আজকে মারবো, এই দুজনকে তোমাকে সাক্ষী রেখে। পাগলের মতো হিংস্র রূপে কথাগুলো বলছে রবিন। রবিনের এইরকম রূপ দেখে খানিকটা ভয় পেয়ে যায়। রুনা আমতা আমতা করে বলে ওঠে, তোমার উপরে আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। তুমি তাহলে সেই খুনি। কিন্তু তুমি এসব করছো কেন? এই খুনগুলো করে তোমার কি লাভ হয়? কারণ আমি দুজনের পরকীয়ার ফসল। সবাই আমাকে জারজ বলে। যারা জারজ বলে তাদেরকে এইভাবেই মারি, আর যারা পরকীয়া করে তাদেরকে এইভাবেই মারি। এরা দুজন একই কাজ করেছে, তাই এদের দুজনকে মারবো। পৃথিবীতে যারাই একরকম কাজ করবে তাদেরই মারবো। এখন আর কোনো কথা নয়, তুমি দেখতে থাকো আমি এই মেয়েটাকে কীভাবে কষ্ট দিয়ে মারি। এই কথা বলে রবিন নিজের পরনে থাকা সবকিছু খুলে ফেলে। তারপর খাটের ওপর গিয়ে মেয়েটির ওপর শুয়ে পড়ে। মেয়েটার জিহ্বাটাকে বের করে নিয়ে আসে নিজের মুখ দিয়ে। তারপর মেয়েটির জিহ্বাটাকে এক কামড় দেয়। মেয়েটি গগন কাঁপানো চিৎকার দেয়। তারপর মেয়েটির ঠোঁট দুটো কামড়ে ধরে অনেকটা উপরে উঠিয়ে নিয়ে আসে। মেয়েটি শুধু চিৎকার করছে। তারপর নিজের মুখ দিয়ে মেয়েটির মুখ নরম মাংসে চিবিয়ে খেতে থাকে।
সেখানে মুখ দিয়ে গোস্ত চিবোতে সেখানেই গর্ত সৃষ্টি হয়। সারা শরীরে কামড় আর আঁচড় দিতে থাকে। ধীরে ধীরে মেয়েটি নিচে নামতে থাকবে। এক পর্যায়ে মেয়েটির সাথে পরকীয়ায় সম্পর্কিত হয়। ধীরে ধীরে মেয়েটি ক্লান্ত হয়ে পড়ে। রুনা সবটাই দেখেছে। রুনার লজ্জায় কোনো কিছু বলতে পারে না। এতটা হিংস্র আর ভয়ঙ্কর এই রবিন বুঝতেই পারেনি নিজের চোখের সামনে কিভাবে মানুষকে মৃত্যু দেয়। এটা দেখে সত্যি সেই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। এতদিন শুধু সেই মৃত্যু লাশগুলো দেখেছে, কিভাবে তাদেরকে মেরেছে, কিন্তু আজকে নিজের সামনে দেখেছে তাদেরকে মরতে, কিন্তু কিছুই করতে পারছে না তাদের জন্য। ছুরি দিয়ে একের পর এক শরীর থেকে আঘাত দিতে থাকে, কেটে ফালা ফালা করে দেয় তাদের শরীরগুলা। মেয়েটি মরমর অবস্থা। এমন সময় রবিন ছেলেটির অপ্রীতিকর জায়গাগুলো কেটে কয়েকটা টুকরো করে মেয়েটিকে খাইয়ে দেয়। মেয়েটি খাচ্ছে না, তবুও জোরপূর্বকভাবে খাইয়ে দেয়। ভয়ে শুকনো ঢোক গিলে রুনা। তারপর মেয়েটির অপ্রীতিকর জায়গায় কেটে ছেলেটিকেও খাইয়ে দেয়। কেননা এইসবের জন্যই তো তারা জঘন্যতম অপরাধ করেছে, তার জন্য এটাই তাদের উপযুক্ত শাস্তি বলে সে মনে করে। তারপর মেয়েটির 2 হাত কেটে তার লজ্জাস্থানে কাটা স্থানে ঢুকিয়ে দেয়। এটা দেখে রুনা কেঁদেই ফেলেছে। তারপর রবিন ছেলেটির কাছে আসে। ছেলেটিকেও ঠিক একইভাবে অত্যাচার করেছে। ছেলেটির হাত পা কেটে খণ্ড খণ্ড করে দেয়। ছেলেটি যেমন স্তব্ধ ছিল সব কেটে ফেলে ছেলেটিকে টুকরো টুকরো করে ফেলে। এটাই তার ওপরে রাগ ছিল রবিনের। তারপর তাদের লাশ দুটোকে প্যাকিং করে পার্সেল করে দেয় তারা পোষা পাগলা কুকুরের উদ্দেশ্যে। রবিন রুনার কাছে এসে বলে ওঠে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই বলবো। তবে কেউ যদি আমার সামনে এমন অপরাধ করে তার মৃত্যু এমন করে দিব। রুনা এটা শুনে আরো ভয় পেয়ে যায়। রুনা বলে ওঠে, তোর মতো একটা অমানুষকে আমি বিয়ে করব, যে কিনা এরকম হিংস্র খুনি? আমি নিজে জানি না তুই কোন দিন আমাকে মেরে ফেলবি। আমি নিজে জেনে শুনে কি করে আগুনে ঝাঁপ দেব? আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো। না, তোকে আমি বিয়ে করব না। তোর যা করার তুই কর। তোর এত বড় সাহস, তুই আমাকে না বলিস? বিছানায় নিয়ে গিয়ে রুনাকে ফেলে দেয়। ঠিক মেয়েটির সাথে যা যা করেছিল রুনার সাথেও তাই তাই করে। আর বলে ওঠে তার উপর থেকে উঠে গিয়ে, তোর কাছে একটা অপশন আছে, আমাকে বিয়ে করা, না হলে সারা জীবন আমার দেওয়া পাপের ফসল বয়ে বেড়া। রুনার কোনো উপায় না পেয়ে বিয়েতে রাজি হয়। কাজী অফিসে তাদের বিয়ে হয়। দেখতে দেখতে আজকে তাদের বাসর রাত। দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। তারপর আল্লাহর কাছে দোয়া করে তাদের জীবন শুরু করে। আগেরবার রুনার সাথে ওটা ছিল পরকীয়া, এখন ইসলামীয় শরীয়ত এবং আইন মোতাবেক তারা তাদের বাসর রাত উদযাপন করে অনেকটা রোমান্টিকভাবে। অনেক তো গল্প শুনলেন, তাই আর গল্পটাকে বড় করলাম না, এখানে গল্প রেখে দিলাম। পরবর্তীতে এর থেকেও ভয়ঙ্কর গল্প আসবে। এই গল্পটা লিখতে চাইনি, তবুও লিখে ফেললাম। কি যে আবল তাবল লিখেছি নিজেই জানি না। তবে পরবর্তী গল্পটা ভেবেচিন্তে লিখব এবং খুব ভালো লিখব বলে আমি গ্যারান্টি দিচ্ছি। সঙ্গে থাকো, সাপোর্ট দাও। আশিং প্রিয়াঙ্কার ভয়েসে এই চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে থাকো। ধন্যবাদ সবাইকে।